কদিন ধরে মঞ্জুদের কি হয়েছে কে জানে। সেদিন সেই বিয়ে থেকে ফেরার পর কারোর সাথে ভালো করে কথাও বলছে না। তোমার মঞ্জুরি কথা বলবে জনি? তার গোপন ভালোবাসার এক করা দুধেছে, এক ফোঁটা গোছনা পড়ে গেছে। গোছনা কি বলতে চাইছেন আপনি? আর সেদিন যে মঞ্জুরি বিয়ে বাড়িতে গিয়েছিল না, সে খবরটা তার নকল স্বামী জানতে পেরে গেছে। ডাক্তার বাবু, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো বলো বলো, মঞ্জুরির কথা বলো। আপনি এক কাজ করুন ডাক্তার বাবু, খুব তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলুন, তাহলে মেয়ে দেখলে ভালো লাগা রোগটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আরে বাবা, ছোড়াটা মাগুর মাছের মতো কাঁটা মেরে দিয়েছে। সুমন্ত রায়কে তো চেনো না? চিনিয়ে দেব আমি কে, কি জিনিস? না 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 না, যাই যাই, একবার মঞ্জুরির সঙ্গে দেখা করে তার গোপন ভালোবাসার গোলদিঘির স্বচ্ছ জলটা একবার এমনি করে ঘুলিয়ে সাবধানে দাঁড়াবেন ডাক্তার বাবু, বলা তো যায় না, জলের ভিতরে ইট পাথর থাকলে পায়ের ছালটা উঠে যাবে। আপনার মেয়ের কি হয়েছে আদিত্য বাবু? শুনলাম নাকি ওই বিয়ে বাড়ি থেকে এসে শরীর খারাপ হয়েছে। তা আপনি যাবেন নাকি আমার মেয়ের নারী ধরে পরীক্ষা করে সে কোন জাতের নারী পালা করে জেনে আসতে? আপনার মেয়ে কিন্তু ভীষণ নারী। সেই জন্যই তো মঞ্জুরি বলেছে ডক্টর সুমন্ত রায়কে গলায় দড়ি দিয়ে মরা উচিত। ভীষণ বাড়াবাড়ি করে ফেলছেন কিন্তু। কি করব বলুন, রোজ আমার মেয়েকে জ্বালাতন করছে একটা অদ্ভুত রকমের জন্তু। কেঁচো খুঁড়তে খুঁড়তে না সাপ বেরিয়ে যাবে, সাপ। ডক্টর সুমন্ত রায়, আপনি বোধহয় ভুলে গেছেন আমি সুমন্ত বাপ। মেয়ের পাপকে এতদিন ঢাকা দিয়ে রেখেছেন কি করে? পাপের মাত্রা যদি আপনি বলে দিতে পারেন তাহলে ঢাকাটা আমি খুলে রাখতে পারতাম। আমি কি এতদিন জানতাম যে প্রফেসর নিখিলেশ বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী আপনার মেয়ে মঞ্জুরি? কি বললেন? ঠিকই বলেছি। আপনারা যতই গোপন করে রাখুন, আমি আজ সকালেই জানতে পেরেছি ওই চরিত্রের নিখিলেশ বাবুই আপনার নাতি। বাবা বাবা, তুমি একটু ভেতরে যাও তো, আমি অদ্ভুত চরিত্রের ডাক্তার সুমন্ত রায়ের মুখোশটা টেনে ছিঁড়ে দিয়ে প্রমাণ করে দিই আপনি মানুষ নন, আপনি আদিম যুগের গুহা থেকে বেরিয়ে আসা একটা শিম্পাঞ্জি। চিৎকার করবেন না, আপনি আর একবার চিৎকার করলে আপনার থেকে বেশি জোরে চিৎকার করে বলবো, বড় ডাক্তার বাবু আপনি ডাক্তার সুমন্ত রায়কে এই কোয়ার্টার থেকে বের করে দিন, কারণ ও একটা লম্পট চরিত্রহীন। সামান্য একটা ড্রাইভারের মুখে এত বড় কথা, মেয়ের মতো বড় গলা দেখিয়ে যাওয়া হলো। আমার বাবার উচিত ছিল আপনার গলে ঠাসিয়ে থাপ্পড় কষিয়ে দেওয়া। তোমার এই চরিত্রহীনতার পাপড় ভাজাটা না আমি কিন্তু এই নার্সিংহোমে সবাইকে ডেকে ডেকে খাই। আমিও কিন্তু আপনার চরিত্রহীনতার পটেটো চিপস সবার হাতে হাতে বিলিয়ে দেব। কিলিয়ে কি আর কাঁঠাল পাকানো যায় মঞ্জুরি দেবী? তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ এই নার্সিংহোমে সকলেই জানে আমি তোমাকে বোনের মতো ভালোবাসি। এই তোমার প্রতি যে আমার অন্যরকম ইচ্ছে আছে সেটার কোনো প্রমাণই নেই, কিন্তু তুমি যে নিখিলেশ বাবুর রক্ষিতা তার প্রমাণ আমি আজ সকালেই পেয়ে গেছি। না মঞ্জুরি, না না না, এত সহজে আমি আউট হয়ে যাব না। তোমার যৌবনের রক্ষক এই নেগড়ে বাঘের থাবা থেকে না তোমাকে রক্ষা করতে পারবে না, এই শেষ কথা আমি তোমাকে বলে দিয়ে গেলাম। সুমন্ত রায়, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মা বোন বাছাবাছি নেই। কানামাছি
তারপর তারপর তুমি চলে আসবে আমার কামনার অরণ্যে। তারপর তোমাকে নিয়ে না আমি ভালোবাসার বন্যে বই দেব, বন্যে। অন্য কুকুরটা, অন্য কুকুরটা আমাকে কি কথা বলে গেল? আমি আমি নাকি নিখিলেশ বাবুর গিফট, আমি তার উপপত্নী। আমি যদি চিৎকার করে বলতে পারতাম, ওরে জানোয়ার তুই কি জানিস ওই নিখিলেশ বাবুর ভাগ্নে আমার কাছে মানুষ হচ্ছে। চুপ কর বোন, এ কথা যদি ঘুণাক্ষরে কেউ জানতে পারে তাহলে আমার বোন অঙ্গনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তার স্বামী তাকে চরিত্রহীনা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন তখন যে মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। মঞ্জুরি, আপনি শান্ত হন নিখিলেশ দা, আপনি একটু দয়া করে শান্ত হন। এর চেয়েও একটা খারাপ খবর আছে। খারাপ খবর? সেই খবরটা প্রচার করতে চাইছে শয়তান সুমন্ত রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালপেট সুমন্ত ডাক্তার কাল আমাকে দেখতে গিয়ে অনেক আজে বাজে কথা বলে গেছে। একটু আগে কি বলে গেছে জানেন? কি বলে গেছে? দেবু, দেবু নাকি আপনার সন্তান, আর আমি নাকি আপনার রক্ষিতা। কবে কোথায় প্রথম মানুষ জন্মেছিল তুমি বলতে পারবে মঞ্জুরি? কে সৃষ্টি করেছিল এই ভয়ঙ্কর মানুষের যাত্রা? যদি বলতে পারতে, যদি কেউ বলতে পারতো, তাহলে আমি তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করতাম, এই যে মানুষের স্রষ্টা, কতখানি ভ্রষ্টাচার দিয়ে তুমি মানুষের সৃষ্টি করেছো, যার দৃষ্টিতে দিয়েছো পশুর দৃষ্টি। তুমি মানুষের সৃষ্টি করেছো ঠিকই, আজও কেন সে মানুষ মানুষ হলো না? শান্ত হন নিখিলেশ দা, আপনি শান্ত হন। হ্যাঁ হ্যাঁ, শান্ত তো হতেই হবে। অমানুষের দেয়া মিথ্যে কলঙ্ক মন থেকে মুছে ফেলতে হবে। সবার আগে রক্ষা করতে হবে আমার বোন অঙ্গনার মান সম্মান। কিন্তু তার জন্য একটা অনুরোধ রাখতে হবে বোন। বলুন বলুন, কি আপনার অনুরোধ? আমার ভাগনাকে নিয়ে, দেবুকে নিয়ে তোমার বাবার সঙ্গে তোমাকে আমাকে যত শীঘ্র সম্ভব এই নার্সিং হোমের চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। কি কথা বলছেন নিখিলেশ বাবু? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল না হলেও আমার বন্ধু নিখিলেশের পাগলতার বেশি দেরি নেই আদিত্য বাবু। দীপঙ্কর, তুই গ্রামের বাড়ি থেকে কখন ফিরলি? 1 ঘন্টা আগে। তুই কি দুর্ঘটনার কথা শুনেছিস? হ্যাঁ, ডাক্তার দাদা আসার পরে আমি তাকে সব বলেছি। তাহলে কি হবে দীপঙ্কর? তুই তোর ভাগনা দেবুচ্ছেও তো বাচ্চা হয়ে গেছিস দেখছি। সামান্য কথায় তুই অস্থির হয়ে উঠেছিস। বিপদে যদি তোর হতো তাহলে তুইও আমার মতো অস্থির হয়ে উঠতিস দীপঙ্কর। চাইছিস তুই? বলতে চাই আমি এই 50,000 টাকা চেক নিয়ে এসেছি। এই 50,000 টাকা চেক মঞ্জুরির হাতে তুলে দিচ্ছি। তুই শুধু আদিত্য বাবুকে আমার ভাগনা দেবুকে নিয়ে এখান থেকে তুই চিরদিনের জন্য চলে যেতে বল। চিরদিনের জন্য চলে যেতে বল। নিখিলেশ বাবু, এতদিন পরে আজ আপনি আমাকে টাকার গল্প শোনাতে এসেছেন। কিন্তু কেন শোনাতে এসেছেন? দেবুকে নিয়ে এখান থেকে চলে যেতে বলছেন, কিন্তু আমি তো আপনার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি তো আপনার বোনের পেটে ভোজে ডাক্তার তার প্রতিনিধি হিসেবে উপহার দিতে গিয়ে আপনার বোনের কানে কানে তো একটিবারের জন্য বলে আসেনি যে ওনার কুমারী কালের সন্তান আমার কাছে জমা আছে। মঞ্জুরি? হ্যাঁ, আমি মঞ্জুরি। সেদিনের এক জাদুকরীর মতো কি সুনিপুণ অভিনয় আমি ওই বাড়িতে গিয়ে করে এসেছি, তা যদি আপনি জানতেন তাহলে আজ ওই 50,000 টাকা দিয়ে আপনি আমাকে এভাবে ছোট করতে পারতেন না। তুই এখনই এখান থেকে চলে যা নিখিলেশ। এই মুহূর্তে তোর সঙ্গে শেষ হয়ে যাবে আমার বন্ধুত্বের সমস্ত হিসেব নিকেশ। দীপঙ্কর, হ্যাঁ, বেশ
আমি চললাম, তবে না নিখিলেশ বাবু, আমাকে নিয়ে আপনি আর কখনো কোনোদিনই তবের ভাবনা ভাববেন না। যে সত্য আমি কোনোদিন প্রকাশ করব না বলেছি, সে সত্য আমি কোনোদিনই প্রকাশ করব না। কেন জানে? কেন বোন? আপনার ভাগনা দেবুকে যে আমি আমার 7 রাজার ধন মানিকের মতো করে আমার মাতৃ হৃদয়ে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি। মঞ্জুরি, সেই মানিকের পরিচয় কেউ কোনোদিন জানতে পারবে না, কেউ কোনোদিন জানতে পারবেন না। তুমি তুমি আমাকে ক্ষমা করো মঞ্জুরি। দীপঙ্কর, তুমি আমাকে ক্ষমা কর বন্ধু। ছি 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 নিখিলেশ, আমার বন্ধু হয়ে তুই এত নিচে নামতে পারলে? আমি ভাবতে পারছি না, কিছুতেই ভাবতে পারছি না, কিছুতেই না। নিখিলেশ বাবু, আপনার ভাগনার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছে। ভাগনা? সে যে কত বড় হয়েছে, একটি বারের জন্য তাকে চোখের দেখা দেখে যাবেন না? আপনি একটু দাঁড়ান, আমি দেবুকে ডাকছি। দেবু, বাবা দেবু, একবার এদিকে আয় তো বাবা। হ্যাঁ মানি, দে তোর বইটা আমার হাতে তুলে দিয়ে ওই ভদ্রলোককে একটা প্রণাম কর তো বাবা। উনি কে মা? উনি তোর মামা। ও মামা। ওরে দেবু, আমি তোর হতভাগ্য মামা। তাই তো এত কাছে থেকেও তোকে আমি কাছে টেনে নিতে পারিনি। তবে আমি কথা দিয়ে যাচ্ছি, এবার থেকে মাঝে মাঝে এসে তোকে আমি চোখের দেখা দেখে যাবো রে দেবু। তোকে আমি চোখের দেখা দেখে কান্না আসে বেদনার অতুলান্ত মহাসাগর থেকে। কান্না আসে ঘাসের উপর পড়ে থাকা শিউলি ফুলকে দেখে। কান্না আসে গাছের শাখায় আটকে যাওয়া ওই সুতো কেটে যাওয়া ঘড়িটাকে দেখে। কান্না আসে জীবনের পথে স্মৃতির কান্না কুড়ায়। কান্না আসে জীবনার পথে স্মৃতির কান্না কুড়ায়। দু চোখের জলে আঁচল ভিজায়। দু চোখের জলে আঁচল ভিজায়। সেই স্মৃতি স্মৃতির কান্না ছড়ায়। কান্না আসে জীবনের পথে স্মৃতির কান্না ছড়ায়। তিলে
স্মৃতির পান্না ছড়াই কান্নায় আসে জীবনের পথে স্মৃতির পান্না ছড়াই স্মৃতির পান্না ছড়াই স্মৃতির পান্না দাদু দাদু সিঙ্গি ছুটে এসো, মা আবার কাঁদছে। না না রে বাবা না, তুই তো দাদুকে ডাকিস না বাবা, তুই তো দাদুকে ডাকিস না। তুই এখানে একটুখানি অপেক্ষা কর, আমি চোখে মুখে জল দিয়ে এক্ষুনি আসছি বাবা, এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি ততক্ষণ এখানে বসে এই খাতায় ভালো করে লিখি। বয়াকারে মা, বয়াকার বয়াকার বাবা। তোর হাতে লেখা তো খুব সুন্দর। কি নাম তোর? দেবু। তুই কার ছেলে? তোর বাবার নাম কি? তুই কার ছেলে? তোর বাবার নাম কি? ওর বাবার নাম জেনে আপনার কি লাভ কমল বাবু? আপনি লুকোতে চাইলে কি হবে ম্যাডাম, আমি কিন্তু ওর বাবার নাম জানি। তাহলে বলো আমার বাবার নাম কি? তোর বাবার নাম নিখিলেশ। বেরিয়ে যা, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। আমি কিন্তু যে সে জানোয়ার নই, আমি রয়্যাল বেঙ্গল টাইগার। তোমার যৌবনের সুন্দরে হরিণী খুঁজতে এসেছি, হরিণী। জুতো মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো রে কুকুর। পুকুর যখন গেবে গেছে তখন দুপুরবেলা মাছগুলো তো চিটিয়ে পড়বে। তাই সুমন্ত ডাক্তার ভাষায় বলছি, জলটা একটু ঠিকিয়ে গেলেই এগিয়ে গলা মাছগুলোকে একটা একটা করে তুলে তুলে নেওয়া হবে। তুলে এই কথাটা যেন যেও না তুমি বুঝলে? মা, ওই লোকটা কুকুরের মতো ঘেউ ঘেউ করছিল কেন? আর কুকুর কেঁপে যাওয়া মানে কি? সে খোঁজে তোর দরকার কি রে হতভাগা, তোর দরকার কি? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। দাদু দাদু, মা আমাকে কোনোদিন মারেনি, আজ আমায় মারলো কেন? আজ আমায় মারলো কেন? ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে আমি চিৎকার করে বলি, আমরা মেয়েরা এই কোন সমাজে বাস করছি? স্বাধীনতার পরেও মেয়েদের জীবন এত বিপন্ন কেন? কেন দেশের পুরুষরা মেয়েদেরকে পণ্যের মতো ব্যবহার করবে? একটু একটু করে সমাজের বুকে নেমে আসছে সেই আদিম আরণ্যক রাত। উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। দিন শেষ হতে আর বেশি দেরি নেই মঞ্জুরানি। এখন বলো, তোমার সঙ্গে এক রাত কাটাতে গেলে ঠিক কত টাকা দক্ষিণে দিতে হবে? সন্ধ্যেবেলায় যে নাগর এসে হাজির, হাতে বেলফুলের মালা কই বাবু? তোমার মতো ওই নষ্টা মেয়ে মানুষের সঙ্গে রাত কাটানোর জন্য বেলফুলের মালা লাগবে না? লাগবে, কারণ ফুলসজ্জার দিনে মালা তো আমি দিয়ে এসেছি। সেই জ্বালার প্রতিশোধ নিতেই তো আজ আমি তোমার কাছে এসেছি। কিসের জন্য এসেছেন? কিসের জন্য এসেছেন কল্যাণ বাবু? প্রতিশোধ নিতে? না 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 না, যার নিজের প্রতি বিশ্বাস নেই, প্রতিরোধের ক্ষমতা নেই, তার মুখে প্রতিশোধের কথাটা মানায় না। আগে বিশ্বাসের বর্ণবোধটা পড়ুন, বর্ণবোধ। সেই বর্ণবোধটা পুড়িয়ে দিয়েছে তোমার চরিত্রহীনতার প্রখর রোদ। আর তাই তুমি যেমন আমাকে ঠকিয়েছো, সেই রকম আজ আমি তোমার চরিত্রে দাগ বসিয়ে দেব। খবরদার বলছি কল্যাণ বাবু, আমার গায়ে একদম হাত লাগাবার চেষ্টা করবেন না। এমনি করে জোর করে পশুর মতো একটা কুমারী মেয়ের সতীত্ব কিছুতেই নষ্ট করতে আসবেন না।
আমারই মেয়ে তুমি। তবু যদি একটা 6 বছরের ছেলের মা না হতে। না না মানে? আমার বোন মঞ্জুরি ওই 6 বছরের ছেলের মা নয়। কি বলছেন আপনি? ঠিকই বলছি। কোন এক অবিবাহিত কুমারী মেয়ের সন্তান লালন পালন করছে আমার বোন মঞ্জুরি। না। হ্যাঁ, মঞ্জুরি আমাকে সব কথা বলেছে। কি বলেছে? তার জীবনের প্রথম এবং প্রধান শেষ পুরুষের পথ চেয়ে বসে থাকা সবরী আজও অবিবাহিতা। আজও ভারী আকাশটা যেন একটু একটু করে নিচের দিকে নেমে আসছে, আমার পায়ের তলার মাটিটা যেন আরো নিচের দিকে নেমে যাচ্ছে। ওই কাল পুরুষটা আমার দিকে যে উপহাসের হাসি এসে বলছে, বা বা কল্যাণের বা, তোর উপযুক্ত শাস্তি হয়েছে, তোর উপযুক্ত শাস্তি হয়েছে। ডাক্তার দাদা, আজ আমি তোমাকে বলছি শোনো, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসার পুরুষ ছিল ওই কল্যাণ। মঞ্জুরি, সে তার বাবা বীরেশ্বর বোসের কথা বিশ্বাস করে আমার ভালোবাসাকে অবিশ্বাস করে আমাকে জীবনের স্রোতে ভাসিয়ে দিয়েছে। আজ নিজেই নিজের জীবনে ডেকে এনেছি কুজ্জটিকার কুলমটিকা। মঞ্জুরি, আমি জানি দাদা, আর একটিবার কল্যাণের দিকে আমি হাত বাড়িয়ে দিলে কল্যাণ ছুটে এসে না আমার হাতটা ধরে ফেলবে, কিন্তু দাদা, তাতে যে হতভাগিনী অঙ্গনার সিঁথির সিঁদুরটা মিথ্যে হয়ে যাবে দাদা, মিথ্যে হয়ে যাবে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ আমি কেমন করে করব বলো তো দাদা? তাই ভগবানের কাছে প্রার্থনা করি আমার এই মিথ্যে সিঁদুর একটু একটু করে মুছে যা, আমার মনের মতো অঙ্গনার সিঁথির সিঁদুর চিরক্ষয় হয়ে থাক, চিরক্ষয় হয়ে থাক, চিরক্ষয় হয়ে না না, আমি অক্ষয় সিঁদুর টিঁদুর কিছুতেই পরতে পারবো না। কার জন্য পরবো, কিসের জন্য পরবো? আমার স্বামীর মঙ্গলের জন্য। হ্যাঁ বৌদি, স্বামীর মঙ্গলের জন্যই তো প্রত্যেক মেয়েরা সিঁথিতে সিঁদুর পরে। যার স্বামী প্রতি রাতে মদ খেয়ে বাড়িতে আসে, যার স্ত্রীর দিকে তাকাবার এক মুহূর্ত সময় নেই, তার কাছে তুমি ওই খেদো কথা বলতে এসো না। তুমি একটু শান্ত হও বৌদি। কেন কেন শান্ত হব? শুনেছি তুমি নাকি বিজনকে খুব ভালোবাসো, কিছুদিনের মধ্যে তোমাদের বিয়ে হবে। তাহলে তোমার সাথে বিজন এক বিছানায় শুয়ে যদি অন্য নারীর নাম নেয়, পারবে তুমি শান্ত হয়ে থাকতে? কি হতো যে কি হয়ে গেল বৌদি। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তোমাদের বাড়ির সবাই জানতে যে কল্যাণ মঞ্জুরিকে ভালোবাসে। কিন্তু দাদা তো বিয়ের পর তোমাকে ভালোবেসেছিল বৌদি, তোমাকে নিয়ে এখানে ওখানে বেড়াতে গিয়েছিল। তোমাদের ভালোবাসার মধ্যে কোনো ফাঁক ছিল না। তোমরা কি ভাবো বলো তো? আমি কি বাবুই পাখি যে আমাকে যা শেখাবে আমি তাই বড়বড় করে বলবো? বৌদি, তুমি একটু আস্তে কথা কেন আস্তে কথা বলবো? কেন আমি চিৎকার করে বলবো? তোমার বাবাকে মানে আমার শ্বশুর মশাইকে আমি চিৎকার করে বলবো তার ছেলে বিয়ের পর ভালোবেসেছিল আমার এই শরীরটাকে, আমার মনটাকে নয়। ওমা, তুমি যেইভাবে যেসব কথা বলছো পাড়ার লোক সবাই শুনতে পাবে। তাহলে বোস ফ্যামিলির মান সম্মান সব চলে যাবে, তাই না? কিন্তু আপনার একটা সামান্য ভুলের জন্য আমার জীবনের স্বপ্নগুলো যে ভেঙে চুরমার হয়ে গেল, আপনি কি সেটা একবারও দেখেছেন? ভেবেছি বৌমা, ভেবেছি।
কিন্তু কিন্তু এই মুহূর্তে আমার তো কিছু করার নেই। কিছু করার নেই? না বৌদি না, বিয়েটা যখন হয়ে গেছে যেমন করে হোক দাদার মন থেকে তোমাকে ওই শয়তানিকে মুছে ফেলতেই হবে। আর এই শয়তানিকে তোমায় বুঝিয়ে দিতে হবে তুমি এই বোস ফ্যামিলির পূজারিনী বধূ, তার মতো পশারিনী নয়। শুনে যাও, তোমার দাদা সেই পশারিনীর প্রেমে পাগল হয়ে আছে। আমি তোমার শ্বশুর, তাই তোমাকে আমি হাত জোড়া করে বলছি মা, তুমি এইভাবে চিৎকার করে কথা না না না, আপনি শ্বশুর নন, আপনি একজন অসুর। আমার পুত্রবধূর মুখে আজ আমি কি কথা শুনছি। ঠিকই তো শুনেছো, আমি তো 6 বছর আগেই তোমায় বারণ করেছিলাম, এমনকি ওখানে বিয়ে দেওয়ার আগেও তোমাকে অনেকবার নিষেধ করেছিলাম। কারোর জীবন থেকে ভালোবাসা কেড়ে নিও না, মিথ্যে কথা বলে কখনো একটা সত্যকে ঢেকে রেখে তোমার বন্ধুর মেয়ের সঙ্গে কল্যাণের বিয়ে দিও না, এতে ফল ভালো হবে না। কে বলেছে ভালো হবে না মা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার আদর্শ বাবার বড় ছেলে প্রত্যেকদিন মদ খেয়ে বাড়ি ফিরছে, এটা 1 নম্বর ভালো। এই বসু পরিবারের ধ্বজাধারী শ্রীযুক্ত বীরেশ্বর বসুর বিলেত ফেরত ছেলে তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করছে, এটা 2 নম্বর ভালো। বেশ কায়দা করে বন্ধুর ছেলেকে নিজের ছেলের বাড়ির বউ করে নিয়ে এসেছেন, আর সে যে দিন রাত চোখের জলে বুক ভাসাচ্ছে, এটা আপনার জীবনে 3 নম্বর ভালো। বলো না, তোমরা এমনি করে বাবাকে বলো না, বাবার মনে আঘাত দিও না। বাবা তো একা অপরাধ করেনি, আমিও অপরাধ করেছি। বাবা না হয় মিথ্যে বলেছিল। আদিত্য ড্রাইভার তার মেয়ে মঞ্জুরি তাই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সে তো একটা অন্য ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। দাদা কিন্তু বাবার কথা বিশ্বাস করে বিয়ের ব্যাপারে সে একটু সময় নিয়েছিল। তাই হঠাৎ সে একদিন আমাকে এসে বলল, বাবা এই বিয়েটা ঠিক করে ফেলুন, আমি তোমার বন্ধুর মেয়ে অঙ্গনাকেই বিয়ে করব। তাহলে ডাকুন আপনার সেই মাতাল লম্পট ছেলেকে, তাকে ডেকে জিজ্ঞাসা করুন কেন আমার জীবনটা সে সর্বনাশ করলো, কেন নেশার করে সে আমাকে মঞ্জুরি বলে ডাকে। তার নেশাটা আমি ছুটিয়ে দেব। বাবা, আমার পছন্দ করা পুত্রবধূকে মঞ্জুরি বলে ডাকা বের করে দেব। বাবা, তুমি একটু শান্তিতে থাকো বৌমা, আমাকে মাত্র 2 দিন সময় দাও। আমি যেমন করি ওই শয়তানি মঞ্জুরিকে, তার বাবাকে আর ওই অবৈধ সন্তানটাকে এই শহর থেকে চলে যেতে বাধ্য করবো। পারবেন না বাবা, আপনি তা পারবেন না। কেন? কারণ কাল রাত্রে আমি শুনেছি মঞ্জুরি নাকি এখনো অবিবাহিতা। ও এখনো কুমারী। ও যে ছেলেটা লালন পালন করছে সেটা ওর নিজের সন্তান নয়। সত্য কথা মোটেই সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ বাবা, তাই আমার বিশ্বাস বিলেত যাওয়ার আগে আপনার ছেলে কোনো মন্দিরে গিয়ে ওই মঞ্জুরির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে বাবা। আর ওদের অবৈধ মিলনের ফলেই ওই দেবু নামক বাচ্চাটার জন্ম হয়েছিল বাবা, জন্ম হয়েছিল। হতে পারে এ যুগে অনেক অসম্ভবই সম্ভব হতে পারে। তোমরা একটু অপেক্ষা করো, আমি ওই মাথা লম্বর চৈতন্যটাকে আমি চুলির মুড়ি ধরে ঘর থেকে বের নো মাই ডিয়ার ফাদার, আপনাকে আর কষ্ট করে আমার চুলের মুঠি ধরে টেনে আনতে যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। এত নিচে নেমে গেছিস তুই? এত নিচে নেমেছিস দাদা, এত নিচে?
শুনে যা তোরা শুনে যা। আমি ইচ্ছে করেই নিচে নামিনি, আমাকে নিচে নামিয়েছে আমার পরম শ্রদ্ধেয় চরম বুদ্ধিমান পিতা ঠাকুর মহাশয়। কি মা আমি ঠিকই বলিনি? তুমি আমার হয়ে বাবার কথার উত্তরটা তুমিই দিয়ে দাও। না, মাতাল চরিত্রের হয়ে আমি একটাও কথা বলবো না। ওরে মঙ্গল, দেখে যা আজ আজ মায়ের কাছে বাবার কত কদর। আরে মাতাল, তুই বিলেত যাওয়ার আগে মঞ্জুরিকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিলিস? বিয়ে করলে কি আর তোমার পছন্দ করা মেয়ে অঙ্গনাকে বিয়ে করতে পারতাম? বাবার কথার উত্তর দিয়ে তুই সত্যটাকে মিথ্যা করতে পারবি না। ছেঁকা দিয়ে কথা বলো না মা, আমার জীবনের সবটাই তো মিথ্যে, সত্যি শুধু এক রত্তি। ওই এক রত্তি সত্যিটা হলো তোর আর মঞ্জুরি অবৈধ সন্তানের মিলন। বাবা, তোমরা আমাকে বোবা করে দেওয়ার চেষ্টা করো না, আর তোমার বৌমাকে বলে দিও সে যেন আমার নামে উল্টো পাল্টা কথা না বলে, আর যদি বলে তাহলে আমি এক মুহূর্ত আর এই বাড়িতে থাকবো না। থাকবি না? না, আমি এই মুহূর্তেই মঞ্জুরির কোয়ার্টারে চলেই যাব। বাবা মা, আপনার একটু পাশের ঘরে যান তো, আমি আপনার ছেলের সাথে কিছু জরুরি কথা বলতে চাই। হ্যাঁ যাও যাও, তোমরা তাড়াতাড়ি পাশের ঘরে চলে যাও। আমি ততক্ষণ এই মঞ্জুরি নামের যন্ত্রণাটাকে না একটু মালিশ করে সারিয়ে যাও। মাতাল, লম্পট, হাসি বন্ধ করে একটু আগে বলো তো, একটু আগে তুমি বাবা মাকে বলছিলে তুমি মঞ্জুরিদির কোয়ার্টারে যাবে, কিন্তু কেন যাবে? কিসের টানে যাবে তুমি? ভাটার টানে, ভাটার টানে। কিন্তু এই মুহূর্তে যদি আমার মনে জোয়ার আসে, জোয়ারের জল শুধু পলি রেখে যায় সবুজ ঘাসে, সেই পলিতেই কিন্তু ফসল হয় অনায়াসে। কিন্তু তোমার শরীরের বৈশাখ মাসে কোনো শাখায় মঞ্জুরি ধরে না। শোনো, আমার সামনে ফারদার ফারদার তুমি ওই মঞ্জুরির নাম উচ্চারণ করবে না। ওই মঞ্জুরির নাম উচ্চারণ করেই তো আমি আমার ভালোবাসার বাসা ফিরে পাবো। তো কেন 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 তুমি মঞ্জুরিদের কাছে বারবার ছুটে যেতে চাও? মঞ্জুরি তো তোমাকে কি দিতে পারে যা আমি তোমাকে দিতে পারি না? মঞ্জুরিদের যৌবন যদি তোমার কাছে উপবন হয়, তাহলে আমার যৌবন তোমার কাছে মধুবন। কি বন? মধুভরা যৌবন বাকি মৌবন, মধুভরা যৌবন বাকি মৌবন, ফুলে ফুলে কানাকানি গানে গানেতে নাচেনি, ফুলে ফুলে কানাকানি চোখে চোখে নাচেনি, এই পাহাড়তলিটা কত গভীর গহন। ভরা যৌবন বাকি মৌবন, যৌবন বাকি মৌবন। কিছুতেই হতে পারে না। সেদিনের পর থেকে আমি যে শুধু দেখতে পাচ্ছি আমার প্রথম ভালোবাসা, সেই মঞ্জুরির স্বপন। শুনে যাও। না না না, আবার আবার তুমি সেই মঞ্জুরি মঞ্জুরি মঞ্জুরি। তোমার জীবন থেকে যদি মঞ্জুরির নামটা আমি চিরদিনের মতো মুছে দিতে না পারি, তাহলে আমার নাম অঙ্গনা নয়।
মঞ্জু রে, আমি আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি মঞ্জুরি, তাই আমি তোমার কাছে ফিরে এসেছি মঞ্জুরি। আমি ওই বীরেশ্বর বসের বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে এসেছি, আমি আর সেখানে ফিরে যাব না। মঞ্জু রে, এই মঞ্জু রে! এমন অসভ্যের মতো চিৎকার করছেন কেন? কে আপনি? ঠিকই তো বলেছ, সত্যিই তো আমি অসভ্য। আপনি অসভ্য, অভদ্র, অবিশ্বাসী না হলে আজ আমাকে এইভাবে মদ খেতে হয়। আপনি মদ খেয়ে করে দিচ্ছেন? আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি একজন হতভাগ্য, আমি একজন মূর্খ। কিন্তু কিন্তু তোমার পরিচয় কি? তুমি কি মঞ্জুরির কোনো আত্মীয়? না না, আমি গ্রিনিও নার্সিংহোমের একজন স্টাফ। আমি মঞ্জু দিদির কোয়ার্টারে থাকি, কিন্তু আমার নাম জনি। তোমার মুখ দেখে মনে হচ্ছে এখনো তুমি এই পৃথিবীটাকে চিনতে পারোনি, কিন্তু তুমি এই অচেনা পৃথিবীতে সাবধানে থাকবে জনি। কি বলছেন আপনি? ঠিকই বলছি, একদল স্বার্থপর মানুষ এই পৃথিবীটাকে নোংরা করে দিয়েছে। তারা টাকা চিনেছে, বাড়ি চিনেছে, কিন্তু তারা ভালোবাসাকে চিনতে পারেনি। মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে যে ভালোবাসার দরকার, সেই জন্তু জানোয়াররা এখনো সেইটা বুঝতেই পারে। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কেন কেন আমাকে দেখে বুঝতে পারছো না? অনিবার্য কারণে। যেমন আমার জীবনে ভালোবাসা এসেছিল, ঠিক তেমনি তোমার জীবনে একদিন ভালোবাসা আসবে। তো জানো তোমার একদিন ভালোবাসা আসবে। তুমি কিন্তু সেদিন তোমার সেই ভালোবাসার উপর কোনো অভিমান করে থেকো না। আপনি এখানে কেন এসেছেন? মঞ্জুরির সঙ্গে দেখা করতে। এখন তো আপনার সঙ্গে মঞ্জুদির দেখা হবে না। কেন? কারণ মঞ্জুদির বাবা মানে এই আদিত্য জেঠু গাড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেছে, তাই চোট পেয়েছে। মঞ্জু দিদি পায়ে ব্যান্ডেজ মারছে। তুমি কি একবার মঞ্জুরিকে বলো, একজন দিনহীন পথের ভিখারি এসেছে, তার তোমার কাছ থেকে একটা জিনিস ভিক্ষা চাইতে। তুমি কি একটি বার তার সঙ্গে দেখা করো? আচ্ছা ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এখনই গিয়ে মঞ্জুদিকে আপনার কথা বলছি। তবে হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করবেন না, শান্ত হয়ে বসুন। আমি এখনই গিয়ে মঞ্জুদিকে আপনার কথা বলছি। মঞ্জুরি যখন এসে দেখবে সেই দিনহীন পথের ভিখারিটার অন্য কেউ নয়, আমি আজ মদ খেয়ে তার কাছে এসেছি, তখন সে একেবারে অবাক হয়ে যাবে। অমাবস্যার রাজ্যে দেখেছে, সে কি আর লোডশেডিং এর অন্ধকারকে ভয় করে কল্যাণ বাবু? মঞ্জুরি, কি বলতে এসেছেন তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যান। আমি সেদিন ভুল করেছিলাম। আমি মনে করেছিলাম সত্যি তুমি অন্য ছেলেকে বিয়ে করে তার সন্তানের মা হয়েছো, কিন্তু সেদিন ডাক্তারবাবুর মুখে তোমার জীবনের সব কাহিনী শোনার পর আবার সে ভুল ভেঙে গেল। সেই জন্যই বুঝি মদ খেয়ে মাতাল হয়ে আপনি আমার কাছে ছুটে এসেছেন? আমার লজ্জা করলো না? নারায়ণ শিলা সাক্ষী রেখে অগ্নি সাক্ষী স্ত্রীকে এইভাবে অসম্মান করে আপনি আমার কাছে ছুটে এসেছেন কেন? অগ্নি সাক্ষী করা স্ত্রীকে যন্ত্রণা দেওয়ার অধিকার আপনাকে কে দিল? শোনো মঞ্জুরি, আমার বাবা না, কাকা বাবুর নামে একদম দোষ দেবেন না। তিনি দারিদ্র্যকে ঘৃণা করেন, সেই জন্য দরিদ্র ঘরের মেয়ে বলে আমাকে তিনি কখনো কোনো দিনও মেনে নিতে পারেননি। বংশ মর্যাদার প্রতি তার ছিল প্রচন্ড দুর্বলতা, তাই একজন সামান্য ড্রাইভারের মেয়ে এই মঞ্জুরি তার ছেলের বউ হোক তিনি কোনো দিনই মেনে নিতে পারেননি। তাতে ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হলেও বাস্তবে কিন্তু আমি তাকে দোষ দিতে পারি না। বৌমা, আমি কি কথা শুনলাম? আমি তো অবাক হয়ে যাচ্ছি বাবা। কি হলো? অবাক হয়ে দেখছেন কি? হাজার আপনার ওই দৃষ্টির প্রতি আমার কোনো দুর্বলতা নেই কল্যাণ বাবু, কারণ আপনি আমার মতো কোনো এক মেয়ের বিবাহিত স্বামী, সে আপনার স্ত্রী। আমি তাকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করব। কেন ডিভোর্স দেবেন? কিসের জন্য ডিভোর্স দেবেন? কি অপরাধের ডিভোর্স দেবেন? অগ্নি সাক্ষী করা বলতে কেন ডিভোর্স দেবেন? নিজের হাতে পড়ানো তার শিথির সিঁদুরের প্রতি আপনাদের কোনো কি দায়িত্ব নেই? এমনি করে মুছে দেবেন? মেয়েরা কি আপনাদের কাছে কমলা লেবুর কোয়া যে একটা করে কোয়াটা খেয়ে খোলাটা ছুঁড়ে ফেলে দেবেন? বাবা, আমি তো ভদ্রমহিলাকে কত ভুল বুঝেছিলাম।
বৌমা, আমি তোকে খুন করার জন্যই গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছিলাম। ছি 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 ছি। কি হলো কল্যাণ বাবু? এককালে যে মেয়েটা আপনাকে ভালোবেসেছিল তার মুখ থেকে কটু কথা শুনে আপনার নিশ্চয়ই ভালো লাগলো না বুঝি? মদের নেশাটা কেটে গেলেও তোমার প্রতি ভালোবাসার নেশাটা এখনো আমার কাটেনি মঞ্জুরি। কিন্তু আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই অমানুষ। আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা করো? হ্যাঁ হ্যাঁ, ঘৃণা ঘৃণা। যে পুরুষ তার বিবাহিতা স্ত্রীকে ভালোবাসা না দিয়ে অন্য মেয়ের ভালোবাসাকে স্বপ্ন দেখে, তাকে ঘৃণা তো করি তার মুখটা পর্যন্ত। আমি দেখতে চাই না। বাবা, আমি কি তার কাছে কি ক্ষমা চেয়ে নেব? দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও। এখন নয়, আমার সারা জীবনের ভুলের অঙ্কটা একটু আমি যে নারী জীবনের একটা শিক্ষা কখন করলাম বাবা? অমন করে মুখ ফিরিয়ে নিও না মঞ্জুরি। আজ আমি আমার ভালোবাসার হিসেব তোমাকে দিতে এসেছি। আপনার জীবনের হিসাব আপনি আপনার স্ত্রীকে দেবেন, আমাকে নয়। তুমি কি তোমার ভালোবাসার হিসেব আমাকে দিতে চাও না মঞ্জুরি? হিসেব তো আমি দিয়ে এসেছি কল্যাণ বাবু। কবে, কোথায়? আপনার ফুলসজ্জের রাত্রে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনাদের বাড়িতে আমি নিজে উপস্থিত হয়ে আপনার দেওয়া আংটিটা আমি নিজের হাতে আপনার স্ত্রীর আঙুলে পরিয়ে দিয়ে এসেছিলাম। তাই আপনার ভালোবাসার আংটিটা আপনার স্ত্রীর হাতেই থাকা উচিত কল্যাণ বাবু। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না মঞ্জুরি? তুমি কি তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দিতে পারো না? ভালোবাসা দিতে পারি সেটা আমি জানি না, কিন্তু ক্ষমাটা করতে পারি। কিন্তু তার আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনার বাবার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে জীবনে কখনো কোনোদিন আপনি মদ খেয়ে নেশা করবেন না। তবেই আপনি আমার ক্ষমা পাবেন কল্যাণ বাবু। মঞ্জু, আর সেই সঙ্গে আপনার হৃদয়ের সমস্ত ভালোবাসা আপনার স্ত্রী আমার বোনের মতো অঙ্গনাকে আপনি উজাড় করে দেবেন। তবেই আমি আপনাকে ক্ষমা করতে পারি কল্যাণ বাবু। মঞ্জুরি, আজ আমি তোমার কাছে এসে ভালোবাসার নতুন মন্ত্র শিখে গেলাম। আর যাওয়ার সময় বলে যাচ্ছি, আমি বাবার পায়ে হাত দিয়ে দিব্যি করে বলবো, বাবা, আমি আর কোনোদিন মদ খাবো না। আর অঙ্গনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলবো, অঙ্গনা, আমি মঞ্জুরির হৃদয় থেকে ভালোবাসার এক মুঠো মাটি তুলে এনে তোমার ভালোবাসার মাটিতে মিশিয়ে দিলাম। আমি আর কোনোদিন ভুল করবো না অঙ্গনা, কোনোদিন ভুল করবো না। কি শান্তি, কি শান্তি, কি তৃপ্তি! অন্ধকার থেকে একটা মানুষকে আমি আলোয় ফেরাতে পারলাম। বৌমা, এই বল, শোনো, আমি ওই গুন্ডাগুলো না ফিরে দিয়ে চললাম। তুমি এই অবকাশে ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আপনি যাবেন না বাবা? কোন লজ্জায় যাবো বৌমা? কি করে গেছে ওই মুখটা দেখাবো? আমি জানতো আর তার তোকে ঘৃণা করার আগুনে এই বীরেশ্বর মতো মুখটা কালো কারা যেন কথা বলছে। তবে কি জনি আর ডাক্তার দাদা? না দিদি, আমি। কে তুমি? ও, কল্যাণ বাবু স্ত্রী। এসো এসো ভাই, এসো। কি ভাগ্যি আমার, একটু আগে কল্যাণ বাবু এসেছে, এই মাত্র চলে গেলেন। তার সঙ্গে যে আমার অনেক কথা হলো। আমি সব কথা শুনেছি দিদি। ও মা, তোমার স্বামীর সঙ্গে প্রেম করা দেখে ফেলোনি তো? দেখেছি দিদি। দেখেছো? কি দেখেছো ভাই?
সে তো এক অপূর্ব প্রেম, সে যে এক স্বর্গীয় প্রেমের দৃশ্য। বুক ভরা গ্রীষ্ম নিয়ে এসে দু চোখে বাদল নামিয়ে ফেললে ভাই। তুমি ঠিক বলেছো দিদি। অপমান করতে এসে আমি যে নিজেই অপমানিত হয়ে গেছি দিদি। তুমি কি তাহলে আমাকে প্রতিহিংসার আগুন দিয়ে তোমাকে পোড়াতে এসে আমি যে নিজেই পুড়ে ছাই। কি করছো ভাই? আমাকে তুমি ক্ষমা করো দিদি, আমার শ্বশুর মশাইকেও তুমি ক্ষমা করে দাও দিদি। এই বোকা মেয়ে, হ্যাঁ এমনি করে কাঁদতে আছে? হ্যাঁ, তোমার স্থান যে আমার পায়ে নয়, তোমার স্থান আমার এই বুকের মাঝখানে। তোমার এই বুকের মাঝখান থেকে আমাকে অর্ধেকটা ভাগ দেবে দিদি। অর্ধেকটা কেন রে হতভাগী? তোকে আমি সবটাই দিয়ে দিয়েছি। আমাকে যদি তুমি সবটা দিয়ে দাও তাহলে তোমার কি থাকবে? যাতে যেমন কলঙ্ক আছে তেমনি কলঙ্ক। না না দিদি, এ তো কলঙ্ক নয়, এটা হচ্ছে তোমার অলংকার। ওরে মুখ পুরি, তাই তো অহংকার করে আমি সবার কাছে বলি, তোমরা জানো কেউ ভালোবাসার গায়ে দুর্গন্ধের কাদা ছিটিয়ে দিও না। ভালোবাসাকে এমনি করে বাসা বেঁধে দিয়ে কানে কানে বলো, ভালোবাসা ভোগে নয় ব্যাগে। এই অপূর্ব কথা আমি তো কখনো আগে শুনিনি। আমি যেন একটা নতুন পৃথিবী দেখলাম। তবু তো তোকে এখনো আমি আসল জিনিসটা দেখাইনি রে হতভাগী। সেটা হলো তোর কুমারীকালের সন্তান দেবু। দেবু, বাবা দেবু, একবার এদিকে আয় তো বাবা। আমি রাগের মাথায় বলেছিলাম দেবু কল্যাণের ছেলে, কিন্তু আমার সেই ভুলটা ভেঙে গেল। তাহলে দেবু কার ছেলে? চকলেটটা খেতে তোমার খুব ভালো লাগবে মা। চকলেট? চকলেট তোকে কে দিল রে বাবা? জানি মামা, একটা আমি খাবো, একটা তোমায় খাইয়ে দেবো, আর একটা তুই তোর রাঙা মাসিকে খাইয়ে দে বাবা। তুমি বুঝি আমার রাঙা মাসি? হ্যাঁ বাবা, আমি তোমার রাঙা মাসি। তাহলে তোমাকেই প্রথম চকলেটটা খাইয়ে দিই। রক্তের কি আশ্চর্যটা! দেবু আগে সব জিনিস আমাকে প্রথম খাওয়াতো, কিন্তু রক্তের টানে অনিবার্য কারণে তার মায়ের মুখে তুলে দিল তার প্রথম চকলেট। ওরে আমার সোনা, তোকে দেখেছে আমার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে বাবা। আমার অতীতের কে খুব কাছের একজনের কথা মনে পড়ে যাচ্ছে বাবা। সে যদি আমার কাছে থাকতো ঠিক ঠিক এমনটাই বড় হতো বাবা। মায়া লেগে গেল রাঙা মাসি। তুই তোর চকলেটটা মাকে না খাইয়ে আমায় খাইয়ে দিলি কেন বাবা? তোমাকে দেখে যে আমার খুব মায়া লেগে গেল রাঙা মাসি। লাগবেই তো, লাগবেই তো। রক্তের সঙ্গে রক্ত যে মিলে গেছে। তোকে দেখে আমার যে খুব চেনা চেনা মনে হচ্ছে বাবা। যাও বাবা, তুমি তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে তো সবসময় থাকি, আজ তোমার কাছে থাকতে খুব ভালো লাগছে। লাগবেই তো, তা তো লাগবেই। কোকিল মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, তখন কি এই কাকের কথা আর মনে থাকে? আচ্ছা দিদি, তোমার তো বিয়ে হয়নি, তাহলে দেবু কার সন্তান? সে অনেক কথা পরে বলবো, পরে বলবো। ঠিক আছে দিদি, আমি একটা কথা বলি দিদি। আমি গাড়ি নিয়ে এসেছি, দেবুকে গাড়ি করে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব দিদি। নিয়ে যাবে? আমি তোমায় কথা দিচ্ছি দিদি, ঠিক 5টার সময় দেবুকে আমি তোমার কাছে আবার ফিরিয়ে দিয়ে যাব দিদি। কিন্তু ঠিক আছে, ঠিক আছে ভাই। দেবু,
যা তুই তোর মা না না তুই তো রাঙামাসির সঙ্গে রাঙামাসিদের বাড়িতে চলে যা। আয় বাবা আমার সাথে আয়। দেখি সঙ্গনায় সাবধানে নিয়ে যাস, মনে রাখিস তুই ওর কাছে অচেনা, দেব তোর কাছে অচেনা। চিনে নেব দিদি তোমার দেবুকে আমি আমার ভালোবাসা দিয়ে কিনে নেব দিদি, কিনে নেব, কিনে নেব। আয় বাবা। কিনে তো নেবি রে হতভাগী, রাখবি কোথায়? ওকে রাখতে গেলে তোর যে থাকার জায়গা থাকবে না রে। কিন্তু কিন্তু আমি বা দেবুকে এত সহজে ছেড়ে দেবো কেন? আমি ওকে গর্ভে না ধরলে ওকে 7টা বছর ধরে আমার এই আঁচলের তলায় রেখে ওকে তো আমি মানুষ করেছি, তাহলে তাহলে ওকে আমি ছেড়ে দেবো কেন? কিন্তু দেবনের সাথে পাঠিয়ে আমার এত এত ভয় করছে কেন? কিন্তু আমি ওকে নাও তো বলতে পারতাম না। কি করে পারবো? মা এসেছে সন্তানকে নিয়ে যেতে, আমি কি কখনো কখনো না বলতে পারি? কিন্তু না না জানাজানি হয়ে যাবার কোনো ভয় নেই। আমি সব আটঘাট বেঁধেই তবে এখানে এসেছি। আপনি বেঘাটে পা দিলেন কেন ডক্টর রয়? আমার স্বপ্নটাকে জীবন্ত করে তুলবো বলে। তার মানে? হ্যাঁ মানেটা বুঝতে পারলে না? হ্যাঁ আমি তো এখনো বিয়ে করিনি, তাই ভাবছি তোমাকে বিয়ে করে না আমি আমার বিয়ের ব্যাপারটা কবে করতে চান ডক্টর রয়? শুধু তোমাকেই বিয়ে করব না, তোমার ছেলে দেবুর বাবা হয়ে যাবে। আপনি যদি দেবুর বাবা না হয়ে আমার বাবা হতেন তাহলে আমিও আপনাকে মিষ্টি করে ডাকতাম বাবা। তবে রে শয়তানি, এতক্ষণ আমার সঙ্গে তেদরামি করা হচ্ছিল। আবার তার শয়তান, একদম আমার সাথে বাদরামো করবি না। তোর যৌবনের অহংকারটা না আমি ওই ধুলোয় লুকিয়ে দেবো রে শয়তানি। তোর সাথে করে আমি কালি কিচ্ছু হয়নি রে, কিচ্ছু হয়নি রে বুড়ো ভাই। এদিকে আয়, এখনই এখনই আমি দখল করে নেবো তোর যৌবনের বরে। সঙ্গে আমার পাশের ঘরে চল, আর এক্ষুনি তোকে পাশের ঘরে নিয়ে গিয়ে তোর যৌবনে আমি দাঁড়া দেবো সবাই। দেখুন দেখুন ওই পুলিশ শয়তানটাকে গ্রেফতার করেছে। ওঠো নিখিলেশ। ডাক্তার বাবু আমি যদি মঞ্জুরির কাছে ক্ষমা চেয়ে নি? না, কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে আমি তোমাকে নার্সিংহোম থেকে ডিসচার্জ করলাম। চিৎকার করবেন না, এখনই থানায় চলুন, থানায় চলুন। দীপঙ্কর, মঞ্জুরি একটা ভয়ঙ্কর ভুল কাজ করে ফেলেছে। দেবুকে দেবুকে অঙ্গনার সঙ্গে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মঞ্জুরি তুমি চলে যাও, আমার গাড়িটা নিয়ে এক্ষুনি দেবুকে ফিরিয়ে আনো। তুমি নিখিলেশদাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে ওনার ট্রিটমেন্ট করো। আমি তাড়াতাড়ি যাই দেবুকে ফিরিয়ে আনতে। দেব দেব এই বীরেশ্বর বোসের বাড়িতে
আনন্দের হাট বসিয়ে দিয়েছে সেই মঞ্জুরি, যাকে আমি বাগান বাড়ি থেকে মিথ্যে বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু মঞ্জুরি আমাকে এইভাবে শিক্ষা দেবেন আমি ভাবতেই পারিনি। কি করে ভাববে বলো? এতদিন আমি যেতে নেশায় তুমি টকবক করে ফুটেছিলে, এতদিন এখন প্রমাণ হলো তো যে বাগানের ফুলই শুধু সুগন্ধ ছড়ায় না, অনেক সময় বনের মধ্যে নাম না জানা অনেক ফুলের মধ্যেও সুগন্ধ থাকে। মমতা, যাক সে কথা, ভুল যখন ভেঙে গেছে তখন আফসোস করে কি লাভ বলো? তোমার আর বৌমার মুখে আজ মঞ্জুরির ব্যবহার শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? ছুটে গিয়ে ওই দেবীর মতো মেয়েটাকে আমি আদর করে বাড়িতে ডেকে নিয়ে আসি। তোমাকে যেতে হবে না, ছেলের টানে মঞ্জুরি এইভাবে এলো বলে। বাবা মা, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, কিন্তু মঞ্জুরিদি দেবুকে দেখতে না পেয়ে হয়তো কান্নাকাটি শুরু করে দেবে। নিজের ছেলে হলেও কথা ছিল, পরের ছেলেকে লালন পালন করছে তো, তাই দায়িত্ব তার অনেক বেশি। আচ্ছা, তোমার সঙ্গে তো মঞ্জুরির অনেক কথা হয়, সে বলেনি যে সেই ছেলেটার মা কে? আমি জিজ্ঞাসা করেছিলাম মা, সে বলল সে অনেক কথা, আমি পরে বলবো। আমার কি মনে হয় জানেন মা? কি মনে হয়? ওই দেবুর মা এমন এক হতভাগী যার নামটা উচ্চারণ করতেও মঞ্জুরিদির অনেক অসুবিধা আছে। এখন বলো দেবু আর বলবেন না, দেবু আপনার ছেলের সাথে সে কি বায়না, আর তার কাঁধে উঠে শুধু খেলছে। তারপরে একটা হালুম করে এক লাফে জঙ্গলে চলে গেল। তারপর কি হলো আমি আর জানি না, আমি আর তোর সঙ্গে বেশি বকতে পারবো না, তুই খেল খেল। মায়ের কাছে নিয়ে চলো। কেন ভাই, কেন দাদু ভাই, কেন মায়ের কাছে যাওয়ার জন্য তো বায়না ধরেছো কেন? রাঙামাসি তো তোমার মায়ের মতো। রাঙামাসি কেন ভাই, কেন? তোমরা বুঝতে পারছো না, আমার মায়ের চেয়ে ওই রাঙামাসি আমার খুব ভালো লেগেছে। তাই তো আমাকে রাঙামাসি খুব বুকে জড়িয়ে ধরে আদর করেছে। করবেই তো দাদু ভাই, তো রাঙামাসির সময় ঠিক সময় যদি কল্যাণের বিয়ে হতো, তাহলে আমাদের নিজের দাদু ভাইও ঠিক তোর মতোই এতটা বড় মা। এই তোরা দুজনে বাচ্চাটাকে নিয়ে একটু আদর কর, আমি তো তখন দেখে আসি শিবানী আর বিজন ফিরলো কিনা। ঠিক আছে ঠিক আছে। বাবা, হ্যাঁ বলো। বলছি যে শিবানীর সঙ্গে বিজনের বিয়ের ব্যাপারটা কি আজই ফাইনাল করবেন? হ্যাঁ হ্যাঁ বাবা, কল। দুজন যখন দুজনকে ভালোই বেসেছে, তাই বিয়ের ব্যাপারটা পিছিয়ে দিয়ে কোনো লাভ নেই। আমি দ্বিতীয় ভুল করতে চাই না, তুমি বিজনকে চিনো? না, আমি চিনি, তবে মা বাবা মঙ্গল এরা সবাই চিনি। তাহলে ওদের দুজনের বিয়ে হলে ওরা খুব খুশি হবে বলো। হ্যাঁ, ঠিক যেমন করে তোমার সঙ্গে আমার সুখ শাড়ির মিলন হয়েছে। কি হচ্ছে দেবু? এখানেই তো রয়েছে। তাই তো এই দেবু, কি করছিস? না না বাবা, আমরা একটু জরুরি কথা বলছি, তুমি একা একা খেলো। আচ্ছা, তুমি কিন্তু বাবার পা ছুঁয়ে দিব্যি করেছো, আর কখনো তুমি মদ খাবে না। না। তাহলে আমার সাথে চলো, আমি যখন দেবুকে ওর মায়ের কাছে দিতে যাব, তখন তুমি আমার সাথে গিয়ে নিজে মঞ্জুরিদিকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে। যাবো অঙ্গনা, যাবো। একটু আগে যে মঞ্জুরি আমাকে এক নতুন মন্ত্রে শিক্ষিত করেছে, তার কাছে যেতে চাই, আর আমার কোনো বাধা নেই অঙ্গনা। আচ্ছা, সে যদি আসতে না চায়, তাকে কিন্তু তুমি জোর করে আমাদের বাড়িতে নিয়ে আসবে। নিশ্চয়ই পারবো, তুমি পাশে থাকলে আমি সব কাজ করতে পারবো। কারণ মঞ্জুরির ভালোবাসা যে এখন তোমার বুকে, মঞ্জুরির হাসি তোমার মুখে। বাবা দেবু, আয় বাবা, আমার কাছে আয়। তোকে দেখে আমার যে তোর মায়ের কাছে তোকে ফিরিয়ে দিয়ে আসতে ইচ্ছা করছে না বাবা। বৌদি, দেবুকে ছেড়ে দাও। কেন? আমি ওকে ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। সে কি? দেবুকে পৌঁছাতে দেরি হচ্ছে দেখে মঞ্জুরিদি ডাক্তারবাবুর গাড়ি নিয়ে আমাদের বাড়ি থেকে আসছিল, কিন্তু কি চৌরাস্তার মোড়ে গাড়ি জ্যামে আটকে গেছে। আমাকে দেখতে পেয়ে মঞ্জুরিদি বলল, মঙ্গল, তুমি তোমার বৌদির কাছ থেকে দেবুকে এনে দাও না ভাই। তোমাকে এত ব্যস্ত হতে হবে না, আমি নিজে গিয়ে দেবুকে ওর মায়ের কাছে দিয়ে আসবো। তুমি বরং আমার সাথে এসো, চলো। ও বৌদি, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। কেন?
বিজন বাবু এসে যাবেন বুঝি? সে কিন্তু অমরের ঘরে বসে আছে। হ্যাঁ রে মুখপুরি, আমি এইমাত্র দেখে এলাম। সে ঘরে বসে কি যেন আকাশ পাতাল ভাবছে। তাড়াতাড়ি চলে এসো বৌদি, কি দেরি করো না। বিজনের প্রেমে একেবারে হাবু ডুবু, তাই তো? হ্যাঁ বলো না বৌদি, একেবারে হাবুডুবু। ঠিক আছে ঠিক আছে, আমি দেবসেনাকে ওর মায়ের কাছে দিয়ে এক্ষুনি ফিরবো। তারপর তোমার ওই বিজন বাবুকে জিজ্ঞাসা করব, ফুলসজ্জা রাতে আমার সাথে দেখা না করে সে পালিয়ে গেল কেন? সে চোর নাকি? চোর তো বটে। প্রথম দেখাতে বিজন যে আমার সবকিছু চুরি করে নিয়ে গেছে, তাই ভালোবেসে আমি যেন একেবারে চুরির দায়ে ধরা পড়ে গেছি। তাই তো বাড়ির সবাইকে লুকিয়ে আমি তাকে 30,000 টাকা দিয়ে এসেছি। তারপরে আমার সঙ্গে বিয়ে হয়ে গেলে ও আর আমি কি রোমান্স! এই 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 ছাড়ো ছাড়ো ছাড়ো, বাড়িতে সবাই আছে, এখানে সবাই তো এখানে এসে পড়বে। তার আগে তুমি একটা কথা শুনে যাও। তাড়াতাড়ি বলো। বিয়েটা ফাইনাল হয়ে যাওয়ার পর তোমার বাবাকে বলবে আগামী কাল যে ফ্ল্যাটটা রেজিস্ট্রি হবে, তুমি যেন 1020 টাকা বাবাকে মনে পাইয়ে দেবে। আরে বলতে হবে না মশাই, বলতে হবে না। বাবা বলেছে বিয়ের কথাবার্তা হয়ে গেলে বাবা তোমাকে কিছু টাকা দিয়ে দেবে। আর একটা কথা, এখানকার কাজ মিটে গেলে আমরা ডিনার করতে আজ হোটেলে যাব। কিন্তু বাড়ি ফিরবো কখন? বাড়ি ফিরবো না। ধ্যাৎ, তুমি না ভীষণ অসভ্য। অসভ্য না হলে এই বেকার বাউন্ডারিতে তোমার মেয়ে মা মানুষকে অনেক দিন কাটিয়ে দিতে পারত। আমার হাতে 5টা মেয়ের মধ্যে শিবানী সব থেকে বড় লোকের মেয়ে, তাই অঙ্গনা এবাড়ির বউ হয়েছে শুনে আমি একটা বিরাট রিস্ক নিয়েছি, যাকে বলে নো রিস্ক। অঙ্গনা আমাকে দেখে চমকে উঠল, কিছুই করতে পারবে না। দেখে তার শ্বশুর মশুর সব, তার জীবনের স্বপ্ন সব আউট হয়ে যাবে। এই পাকা মাল তমালকে তো কেউ চেনে না। আরে এই দেখো, আরে তমালটা কে? তোমার? আরে বাবা, তুমি তো একটু আগে তোমার নামটাই উচ্চারণ করলে। শালা শুভরের বাচ্চা, মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেড়াই। তুমি ওই আমাকে ওই কথা বলতে পারলে? এই এই চুপ 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 চুপ, বাবা মা ছোটদা এখনই সবাই এখানে চলে আসবে। অঙ্গনা বৌদি আসবে না? অঙ্গনা বৌদি আমাদের একটু আসতে দেরি হলো বাবা। ঠিক আছে বাবা, আমাকে আশীর্বাদ করুন। আমি যেন চিরকাল আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা জীবনটা যেন কাটিয়ে দিতে পারি। পারবে বাবা, তোমার চোখ মুখ চেহারা দেখে মনে হচ্ছে তুমি টু মাচ ইন্টেলিজেন্ট। বড়দা, তুমি আগে কখনো দেখোনি? তোমাকে ঠিক না দেখলেও তোমার মতো একটা ছেলেকে আমি দেখেছি এবং চেনা চেনা লাগছে। ছেলেটার নাম তমাল। বড়দা ঠিক কথাই বলেছেন। অনেকে আমাকে তোমাল আর তোমাকে আমিও ভেবে বসে থাকি। আমরা আবার সেরকম ভুল করছি না তো? তোমরা কেউ চিনতে না পারলে আমি কিন্তু
চল হ্যাঁ হ্যাঁ নে তুই ঘুমিয়ে পড় দিদি ঘুমো। যতদিন না অঙ্গনা সুস্থ হবে ততদিন আমাকে এইভাবে কত মিথ্যে কথা বলে যেতে হবে। তা হোক, আমার এই মিথ্যেটা অঙ্গনার জীবনে সত্য হয়ে ফিরে আসুক। মঞ্জুরি, আমি কি 1 মিনিটের জন্য অঙ্গনার সঙ্গে কথা বলতে পারি? আপনার স্ত্রী কিন্তু এখন ঘুমোচ্ছে। কিন্তু আমার স্ত্রী দিদি তো জেগে আছে। অঙ্গনা, একেবারে উঠে বসার চেষ্টা করিস না, আস্তে আস্তে কথাবার্তা কিন্তু আস্তে আস্তে বলবি। কালকের থেকে আজকের অনেকটা ভালো লাগছে না অঙ্গনা? আমি কি করে বলবো? তুমি সেটা দিদির কাছেই জিজ্ঞাসা করো। অঙ্গনার বুকের যন্ত্রণাটা আগের থেকে অনেক কম হয়েছে তো মঞ্জুরি? পুরুষের ভুলের জন্য মেয়েদের বুকে যে যন্ত্রণা হয়, সে যন্ত্রণা কমতে যে সময় লাগে কল্যাণ বাবু। কি মশাই, পেলে তো তুমি দিদির কাছে মূর্খের মতো জবাবটা পেলে তো? তা না হয় পেয়েছি, কিন্তু কিন্তু তোমাকে শোবার ঘরে জিজ্ঞাসা করলাম কেন সেই তমাল ওরবে বিজনকে দেখে তুমি জ্ঞান হারালে, অসুস্থ হয়ে পড়লে, তার জবাবটা কিন্তু তুমি এখনো দাওনি। ওর হয়ে জবাবটা যদি আমি দিই কল্যাণ বাবু, সেই লোফার ছেলেটা ওদের বাড়িতে একদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। শিবানী এতদিন ওই চোরের সঙ্গে প্রেম করছিল। তাতে কি হয়েছে? ছেলেরা বলে প্রেম চুরি করেই নাকি মজা। কল্যাণ বাবু, আপনার স্ত্রী সুস্থ হয়ে গেলে যত খুশি আপনি ওর সঙ্গে চুরি করে প্রেম করবেন। এখন আপনি দয়া করে যান বলছি, যান। দাঁড়াও, তোমার মতো সেবিকার মুখটা আমি 2 চোখ ভরে দেখে যাই। দিদি আমার জন্য তুমি অনেক মিথ্যে কথা বলেছো দিদি। আজ আমি কিছু সত্যি কথা বলতে চাই দিদি। বল, কি বলবি? দিদি যে জানোয়ারটা শিবানীর সাথে প্রেম করে বিয়ের পাকা কথা বলতে এসেছিল, সেই জানোয়ারটা বিজন নয় দিদি, সেই জানোয়ারটা তমাল। সেই জানোয়ারটার জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেছে দিদি। ওই জানোয়ারটার জন্যই আমি কুমারী কালে মা হয়েছিলাম দিদি। ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েছে ডাক্তার দাদা। আমি যে অতীতের কথা বলতে পারছি না দাদা। সেই শয়তানটা বেঁচে থাকলে আমার সেই সন্তান যদি আজ বেঁচে থাকতো দাদা, তাহলে সেই সন্তান আজকে দেবুর মতোই বড় হতো দাদা। আমাকে মা বলে ডাকতো দাদা। সৃষ্টি করা সেদিন তো সন্তান মারা যায়নি। অঙ্গনা, তুমি কি বললে দাদা? আমার সন্তান বেঁচে আছে দাদা। আমার সন্তানকে আমার কাছে একটিবার দেবু, একবার এদিকে আয় তো বাবা। কি দেবু আমার সন্তান? তাহলে দিদি এতদিন
তুমি মিথ্যে কথা বলেছো দিদি আমার কাছ থেকে। তুমি আমার সন্তানকে আড়াল করেছো দিদি। আমার সন্তানকে বলে দেব আমি তো রাঙামাসি নই। আমি তোর কি হয়েছে অঙ্গনা অঙ্গনা কথা বলো অঙ্গনা। যে দেবুকে বুকে জড়িয়ে ধরতে গিয়ে তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলে, বলো অঙ্গনা বলো সেই দেবু কে, ওর আসল পরিচয় কি? আমি বলছি শুনুন কল্যাণ বাবু, আপনারাও সবাই শুনুন। যাকে বুকে জড়িয়ে ধরবার জন্য হতভাগিনী অঙ্গনা তার জীবনটাকে করে গেল দান, এই হতভাগ্য দেবর সঠিক পরিচয় হলো সে অচেনা মায়ের সন্তান। যে হতভাগিনী সংসারে এসে জীবন করিল তারি ছেলে আজ মার দিকে যে চোখে ধরায় মা, সে যে অচেনা মায়ের সন্তান, সে যে অচেনা মায়ের সন্তান, সে যে অচেনা মায়ের সন্তান। নমস্কার, শুভরাত্রি।